মিঠিঝোড়া ধারাবাহিকে দেখেছিলাম আমরা অনির্বাণ আর রায়ের বিয়ে দিয়েছে রায়ের নতুন পরিবার। তারা অনির্বাণের সাথে মেয়েকে বিদায় দিল। গাড়িতে করে ওরা আসছিল, নানান রকম চিন্তা ভাবনা ঘুরছে রায়ের মনে। ও যে আবার অনির্বাণের হাতটা ধরলো, ও কি ঠিক করলো? মাঝখান থেকে নীলু আবার ফোড়ন কাটতে শুরু করেছে। দিদিভাই, তুই কিন্তু ভুল করছিস, তুই অনির্বাণদার সাথে আবার সংসার করতে যাচ্ছিস, আবার দেখবি হয়তো তোকে বাড়িতে ফিরে আসতে হবে। একই গাড়িতে 3 বোন ছিল, অনির্বাণ ড্রাইভ করছিল। স্রোত বলল, তুই আবার শুরু করলি? এতগুলো অপরাধ করেছিস, তাও তোর লজ্জা শরম নেই? আর এই যে দিদিভাইয়ের গায়ে আগুনটা লেগে গেল, আমার তো যথেষ্ট সন্দেহ আছে তোর ওপর। তখন নীলু বলছে যে তোরা আমাকে কোণঠাসা করতে চাস, যাই হয়ে যাক না কেন সব দোষ আমার ওপর। কেন রে তোরা এরকম করিস? রাই তখন বলল, আমারও মনে হয় যে নীলু হয়তো এই কাজটা করেছে, আমার সন্দেহ হয়েছিল। অনির্বাণ বলছে, দেখো নীলাঞ্জনা, আমি কিন্তু তোমাকে ক্লিন চিট দিতে পারছি না, আমার মনেও সন্দেহ হয়েছে এই কাজটা তুমিই করেছো। নীলু বলল, যে যা দোষ করে সব আমার ওপর পড়ে, আমি এরকম কিছু কাজ করিনি। রাই বলল, ঠিক আছে সবাই চুপ করে যাও। ওর মনেও যে সন্দেহ হচ্ছে না তা না, নীলুই এই কাজটা করতে পারে। স্রোত বলল, তুই কোথায় গেছিলি যখন দিদিভাইয়ের গায়ে আগুন লেগেছিল? কোথাও তো তোকে দেখা যায়নি, লোকেরা ছুটোছুটি করছিল। এই নিয়ে ওদের মধ্যে তুমুল ঝামেলা হলো। দেখেছিলাম রায়কে নিয়ে অনির্বাণ নিজের বাড়িতে গেছে, ওর মা দরজা খুলে দিয়েছে, অনির্বাণকে দেখতে পেয়ে বলছে, এত রাত হলো, তোমার জন্য অপেক্ষা করছিলাম, এসো হাত মুখ ধুয়ে ডিনারটা করে নাও। ও আসছে না দেখে বলছে, তুমি আবার ড্রিঙ্ক করেছো? ড্রিঙ্ক করে যদি ওখানে দাঁড়িয়ে থাকো, আমি কিন্তু তোমার হাত ধরে ঘরে ঢোকাতে পারবো না। কেন তুমি ড্রিঙ্ক করছো? তুমি সারাদিন খুঁজে বেড়াচ্ছ যাকে, সে কোথায় নিজে হারিয়ে গেল সেটাও তুমি জানো না। যে নিজে হারিয়ে যায় তাকে কি খুঁজে পাওয়া যায়? অনির্বাণ তখন বলল, না মা, আমি ড্রিঙ্ক করে আসিনি, আমার সাথে একজন এসছে। তোমার সাথে একজন এসছে? কে এসছে? রায়কে দেখলাম অনির্বাণের পাশে এসে দাঁড়ালো। রায়কে দেখে চমকে গেছে ওর শাশুড়ি মা। বলছে, তুমি কোত্থেকে তুমি এলে? তোমাকে তো দেখে সুস্থ মনে হচ্ছে, একটুও মনে হচ্ছে না কোথাও আঘাত লেগেছে বা কিছু। কোথায় তুমি ছিলে? আমার ছেলে তোমাকে হন্যে হয়ে খুঁজে বেরিয়েছে এই মাসখানেক ধরে। কোথায় কোথায় না গেছে, মর্গ, হাসপাতাল, পুলিশ, সমানে জেরা করেছে আমার ছেলেকে, ভাবছে ওই হয়তো তোমাকে মেরে ফেলেছে। আমার ছেলে পাগল হয়ে গেছিল, আর দিব্যি তো তুমি আছো। তখন অনির্বাণ বলল, মা, আমরা অনেক পরিশ্রান্ত, এত দূর থেকে আসছি, তুমি কালকে নয় আমাদের সাথে কথা বলো। রাই কোনো কথা বলছে না, ওর মনে হচ্ছে যে আমি এখানে এসে ঠিক করলাম তো, আবার সেই এক অশান্তি শুরু হয়ে গেছে। ও কোনো কথা বলল না, ঘরের মধ্যে চলে গেল। ঘরে গিয়ে আবার সেই পরিচিত জায়গা, পরিচিত ঘর। অনির্বাণ বলছে, কতদিন পর তুমি এখানে এলে, সেই তোমার গায়ের গন্ধ পাচ্ছি, পরিচিত পরিবেশ, আমার যে কি ভালো লাগছে তোমায় বলে বোঝাতে পারবো না, তোমাকে ছাড়া আমি বাঁচতেই পারবো না। রায় ফ্রেশ হয়ে এলো, বলছে, তুমি এত রাতে স্নান করলে, ঠান্ডা লেগে যাবে। তখন বলল, কিচ্ছু হবে না, এত দূর জার্নি করে এসেছি, তারপরে সারাদিনের এই ক্লান্তি, আমার যে একটা অন্য নাম ছিল সেই নামটা দেখলাম স্নান করে মুছে ফেলতে পারি কি না। তখন বলল যে, দেখো, তুমি যে আমার কাছে অক্ষত অবস্থায় এসছো, এটাই আমার বড় পাওনা। আমি বুঝে গেছি তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। কাছাকাছি আসতে চেয়েছিল, কিন্তু রায় বাধা দিয়েছে, বলেছে, দেখো, তুমি নিজেকে একটু সুযোগ দাও, আমাকেও একটু সুযোগ দাও। আমি এই যে তোমার কাছে আবার সংসার করতে এলাম, এটা কি ঠিক করলাম? আমার মনেও সন্দেহ আছে। আবার আমাকে ফিরে যেতে হবে না তো? কারণ তুমি বারবার সন্দেহ করে আমাকে অনেক অসম্মান করেছো, বাড়ি ফিরিয়ে দিয়েছো। অনির্বাণ বলল, দেখো, আমি আর ওই ভুল করব না, আমি নিজেকে বুঝতে পেরেছি। তাও তুমি যখন বলছো, আমি সুযোগ দিলাম। তখন রায় বলল,
তোমাকে অনেক ধন্যবাদ যে তুমি নিজেকেও একটু সময় দেবে, আমাকেও একটু সময় দেবে। আমাদের সম্পর্কটা একটা সুস্থ জায়গায় আনতে হবে, যে আমরা ঠেলায় পড়ে এক হচ্ছি এটা না, যে আমাদের মধ্যে একটা ভাব ভালোবাসার সম্পর্ক আছে। আমরা নিজেরাই দেখবে কাছাকাছি চলে আসব, তার জন্য জোরাজুরি করতে হবে না। অনির্বাণ বলল, তুমি প্রমাণ চাও তাই না? প্রমাণ আমি দিতে পারি। রাই অবাক হয়ে তাকিয়ে আছে, বলছে দেখো আমি খড়গপুরের ওখানে গিয়েছিলাম, গিয়ে যে বাড়িতে তুমি ছিলে সেখানে আমি হঠাৎই গেছি। আমার মনে হয়েছিল তুমি ছাদ থেকে আমাকে দেখছো, আমি কিন্তু তোমাকে দেখিনি। তুমি কি দেখছিলে? বললো হ্যাঁ। বললো দেখো ওই বাড়িতে আমি বেসিনে হাত ধুতে গেছিলাম, আমার মনে হচ্ছিল তুমি পাশের ঘর থেকে আমাকে দেখছো। তুমি দেখছিলে? বললো হ্যাঁ আমি ছিলাম, আড়াল থেকে দেখছিল। তারপর বলল দেখো আমি খেতে বসেছিলাম, তোমার গায়ের গন্ধ, তোমার চুলের গন্ধ, তোমার উপস্থিতি আমি টের পাচ্ছিলাম, কিন্তু কাউকে বলতে পারিনি লজ্জার চোটে, লোকেরা কি ভাববে সেই জন্য। এমনকি ওর রান্না খেয়েও বুঝেছিল এ তো রায়ের রান্না, কিন্তু বলতে পারেনি। বলছে দেখো তোমাকে না ভালোবাসলে, তোমাকে না দেখে আমি শুধু অনুভব করে বুঝেছিলাম তুমি ওই বাড়িতেই আছো, কিন্তু আড়ালে আছো, কাছে আসতে চাইছো না। আমার মনের মধ্যে তখন যে কি হচ্ছিল তোমাকে বলে বোঝাতে পারবো না। বারবার ওই বাড়িটা আমাকে টানছিল। রায়ও যে অনির্বাণকে অসম্ভব ভালোবাসে, তার জন্যই বারবার ফিরে আসছে ওর কাছে। যতই ওকে তাড়িয়ে দিই আবার ওরা এক হচ্ছে। বলছে দেখো এটা আমাদের ডেস্টিনি, দুজনে ছাড়াছাড়ি হয়ে যাচ্ছি, আবার আলাদা হয়ে গিয়ে আবার আমরা এক হচ্ছি। এটা হয়তো ভগবানের জন্যই আমরা এক হচ্ছি, উনিই নির্দেশ দিচ্ছেন। তাই আমাদের ভালোবাসা যে সত্যি সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। এই একটা মাস যাবৎ আমি তোমাকে পাগলের মতো খুঁজেছি। আমি তো তোমার জীবন থেকে সরেই গেছিলাম বলো। আমি মুম্বাই চলে গেছিলাম, অফিস টফিস সব ছেড়ে সমস্ত কাজকর্ম ওখানে গিয়ে করব বলেই স্থির করেছিলাম। রাস্তাতেও তোমার সাথে দেখা হয়েছিল যেদিন আমি চলে যাচ্ছিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে, তুমি চোখাচোখিও করেছিলে। আমি তোমার জীবনে আর ফিরতে চাইনি, সেই জন্য তুমি আমাকে কোনো রকম দোষারোপ করতে পারবে না। কিন্তু যখন আমি শুনেছিলাম তুমি হারিয়ে গেছো, তখন নিজেকে আর স্থির রাখতে পারিনি। আমি ছুটে চলে এসেছিলাম তোমাকে খুঁজতে। তুমি সুস্থ থাকো, বেঁচে থাকো, এটাই আমি চেয়েছিলাম, তোমাকে হারিয়ে যেতে দিতে চাইনি। ঠিক আছে, আমি আরেকবার নিজেকে সুযোগ দিলাম, আমরা যাতে একসাথে মিলেমিশে থাকতে পারি সেই চেষ্টাই করব। রায়ও ভাবলো যাক অনির্বাণ ওর কথা মেনে নিয়েছে। এইভাবে আমরা দেখছি ওদের আবার নতুন করে সম্পর্কটা জোড়া লাগার দিকে এগিয়ে যাচ্ছে। কেমন লাগছে ধারাবাহিকটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করা, যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফলো করে সাথে থাকো।